করি সবাই ভালো আছো। বুধবারের ক্লাসটা আমি করতে পারিনি বিশেষ কারণে। আমার সপ্তাহে 3 দিন আছে, সোম, বুধ আর শনি। যাই হোক, আমি একটু মাঝখানে আবার দু একটা করবো তোমাদের একটু আগিয়ে নেওয়ার জন্য। আর আমি একটু গতি বাড়িয়েছি। কেন বাড়িয়েছি সেটা কিন্তু বলেছি তোমাদেরকে। আমি চাইছি আমি যতটা পড়াবো তার থেকে বেশি তোমরা পড়বে। এখানে কোনো আমার উপরে পুরো যে নির্ভর করবে সেটা কিন্তু নয়। কি বললাম বুঝতে পেরেছ? আমি যে আমার উপরে যে নির্ভর করবে, নির্ভরশীল হবে সম্পূর্ণরূপে, আমি সেটা চাইছি না। সেই জন্য আমি কি করছি, একটা থেকে আরেকটা হয়তো একটা জাম্প করে ফেলছি। যেমন আজকে আমি তোমাদের আগের অধ্যায়গুলো সব যা হয়েছে, যেমন ইতিহাসের ধারণা, তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, সপ্তম থেকে দ্বাদশ, এটা কিন্তু আমি পড়িয়েছি। হয়তোবা টুকরো কথা বা কোনো কোনো জায়গায় বাদ চলে গেছে, সেগুলো আমি তোমাদেরকে বলেছি। এরপরে যখন আমি প্রশ্ন সহ পড়াবো তখন বলবো। আজকে আরেকটা অধ্যায় তোমাদের আছে, সেটা জেনে নাও, তোমরা হয়তো জানো না। ষষ্ঠ অধ্যায়, নগর, বণিক ও বাণিজ্য। নগর, বণিক ও বাণিজ্য, এই দুটো এই অধ্যায়টি, এই ষষ্ঠ অধ্যায়টি পড়ালেই মোটামুটি আমাদের ফার্স্ট টার্ম সিলেবাসটা শেষ হয়। যিনি কোশ্চেন বানাবেন 25 তারিখ থেকে পরীক্ষা যদি হয়, তাহলে আমার সঙ্গে তো তার কথা হয়নি। এখন উনি যদি পুরোটাই করে ফেলেন, বলা তো যাচ্ছে না, আর আমি জানতেও পারছি না যে কে করছে। এইরকম একটা অবস্থার মধ্যে আছে। সেই জন্যে আমি একটু বেশি করে করে এগিয়ে যাচ্ছি। আর এগিয়ে যাওয়া মানে যেগুলো গ্যাপ রয়ে যাচ্ছে সেগুলো তোমাদের উপরে বলে দিচ্ছি, তোমরা একটু পড়ো। ঠিক আছে? আর অসুবিধা হলে আমাকে বলবে, স্যার এই অধ্যায়ের এই জায়গাটা আরেকবার একটু বলুন। কিন্তু আমি এটা পুরোটা শেষ করে তারপর আজকে যে অংশটা আমি পড়াবো সেটা হচ্ছে নগর। নগর কথাটার সঙ্গে সঙ্গে জড়িত, সম্পর্কযুক্ত শহর। শহর এবং নগর একটু পার্থক্য রয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে একই রকম থাকে। পার্থক্য রয়ে যায় একটু করে, আবার একই রকম থাকে। এটা আমরা প্রসঙ্গক্রমে সেগুলো দেখব, বা আলোচনার ক্ষেত্রে সেগুলো আমরা দেখব। এই যে শহর এবং নগর, এই শহর কথাটা আমাদের সকলেই জানা। শহর এবং নগর কথাটা আমাদের সকলেরই জানা। হ্যাঁ, নগর শব্দটা সংস্কৃত থেকে এসেছে, আর শহর কথাটা ফার্সি শব্দ থেকে। তাহলে সংস্কৃত শব্দ হলো নগর, আর ফার্সি শব্দ হলো শহর। আমরা এখানে কিন্তু দেখব নগর কাকে বলে। সুলতানি যুগে, বিশেষ করে সুলতানি ও মোগল আমলে ভারতে অনেকগুলি গ্রাম ছিল। আবার গ্রামের সঙ্গে শহর এবং নগর ছিল। এখানে দেখো শহর বা নগর বলেছে। শহরের তুলনায় নগর কিন্তু একটু সীমানা দিক থেকে একটু বেশি, আর শহর একটু সংক্ষিপ্ত আকার হয়, খুব বেশি বড় হয় না কথা। নগরের সীমানা বা এরিয়া থেকে অনেকটা বেশি। তো এখানে আমরা দেখব
যে নগর বা শহরগুলিতে কি হতো, সাধারণত ব্যবসা বাণিজ্য লেনদেন এইসব চলত। আর ব্যবসা বাণিজ্য আমরা জানি বিদেশিরা এসে আমাদের এখানে শুরু করে, ওরা শেখায়। ভারতীয়রা যে ব্যবসা বাণিজ্য করেনি সেটা নয়, কিন্তু ভারতীয়রা অনেক পরে ওদের কাছ থেকে শিখে তারপরে বহির্বাণিজ্যের দিকে ঝুঁকেছে। অর্থনৈতিক দিকটা সকলেরই স্বাবলম্বী হওয়া প্রয়োজন, এই ব্যাপারটা তারা কিন্তু উপলব্ধি করতে পেরেছে। শহরগুলি সাধারণত ওই ধর্মীয় স্থান, মন্দির, মসজিদ এসব ঘিরে শহরগুলি গড়ে উঠত আগেকার দিনে। আর নগরগুলি অনেক এলাকা জুড়ে গড়ে উঠত। ঠিক সেরকমই ভাবে আমরা বেশ কতগুলি নগরের এবং কতগুলি শহরের কথা আমরা পাব, যেগুলি সুলতানি আমলে গড়ে উঠেছিল। তার মধ্যে বিশেষ করে বাংলায় গড়ে উঠেছিল বাংলার পান্ডুয়া, গৌড়, নবদ্বীপ, চট্টগ্রাম, পাঞ্জাবের লাহোর, উত্তরপ্রদেশের আগ্রা, মোগল সম্রাট আকবরের তৈরি রাজধানী ফতেহপুর সিক্রি, দাক্ষিণাত্যে বুরহানপুর, গোলকোন্ডা ও বিজাপুর, এবং পশ্চিমে আহমেদাবাদ, সুরাট ইত্যাদি। তার এইগুলি হলো শহর বা নগর বলতে পারো। এখানে এর মধ্যে সব থেকে যেটা বেশি উল্লেখযোগ্য সেটা হলো দিল্লি শহর। এই দিল্লি শহর হলো সব থেকে বড় উল্লেখযোগ্য এবং ভারতবর্ষের এটা হচ্ছে প্রাণ কেন্দ্র। এই দিল্লির মসনদ দখল করবার জন্য অনেক সংগ্রাম হয়েছে বিদেশিরা এই দিল্লিকে পাওয়ার জন্য। আজকে আমাদের ভারতবর্ষে রাজনীতি বল সমস্ত দিক থেকে দিল্লি আসল, তাহলে দিল্লিকে পাওয়া হয়ে গেলে ওটা ভারতবর্ষকে পাওয়া হয়, এরকম আশা করা যায়। তাহলে আগেকার দিন থেকে এটা চলে আসছে। এই দিল্লি কেমন এবং কোথায় অবস্থিত, প্রথম দিকে তার গঠন, আকৃতি, প্রকৃতি, আর সেখানে কোন শাসক বা কোন সম্রাট কিভাবে ওই দিল্লিকে সাজিয়েছিলেন, কি নামকরণ করেছিলেন, সেই সম্পর্কে আজকে আমরা জানব। আর আমি আগেই বলেছি আমি ভিডিও খুব ছোট করে দেবো, খুব বেশি হলে 25 মিনিট, আর ধৈর্য ধরে 25 মিনিট একটু শুনবে। শোনার সাথে সাথে তোমরা দেখবে তোমরা যেটা পড়ছো খানিকটা তোমাদের আয়ত্তে এসে যাবে। যেটা তোমরা আমার সামনে থাকলে যা হতো সেটা খানিকটা হবে, মানে সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ঘোল দুধ কেমন জানা যাচ্ছে না, তাই ঘোল খাওয়া হচ্ছে। হয় নাকি ঘোল আর দুধ একই রকম হয় না? হয় না। তা আমরা যে অনলাইনে ক্লাস করছি এটার সঙ্গে কখনোই অফলাইনে যে তোমাদের সামনে বাস্তবে যেটা হয় সেটা কিন্তু হবে না। আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না, তোমরা কোনো প্রশ্ন করতে পারছো না, আমি শুধু পড়িয়েই যাচ্ছি সব। তাহলে এটা কিন্তু সেইরকমভাবে হচ্ছে না, কিন্তু তবুও কি করবো বলো? তোমাদেরকে ধরে রাখবার জন্য তোমাদের অভিভাবক অভিভাবিকারা যেভাবে তোমাদেরকে গাইড করছে সেটা কিন্তু সঠিক পথ। আর আমরা কি করছি, একটু করে তাদেরকে সাহায্য করছি, তোমাদেরকে নয়। তারা যা বলবেন, স্যারের ভিডিওটা একবার দেখ, স্যারটা যেভাবে পড়াচ্ছেন একবার মন দিয়ে শুনে না। এই যে তারা এই কথাগুলো বলতে পারবেন, এর জন্য আমরা কিন্তু তোমাদের সঙ্গে থাকি। যাই হোক, তাহলে আমরা এখানে দেখব যে দিল্লির অবস্থান। আগেই বলেছি দিল্লি শহর সম্পর্কে আমরা জানব, দিল্লির গঠন, প্রকৃতি, দিল্লির নামকরণ, দিল্লিতে শাসক দলের বদল, এইসব ঘটনা আমরা দেখব।
এই দিল্লি কোথায় অবস্থিত ভৌগোলিকভাবে, এর অবস্থান কোথায় আগে জানতে হবে। আরাবল্লী শৈলশিরার একটি প্রান্ত। আরাবল্লী একটা পর্বতমালা, তার একটি প্রান্ত। অন্যদিকে যমুনা বিধৌত সমতলে সংযোগ স্থলে দিল্লি অবস্থিত। দিল্লি একটু কল্পনা করো যে আরাবল্লী পর্বতমালা তার শেষ প্রান্ত, আবার এদিকে যমুনা বিধৌত সমতল ভূমি, তার ঠিক মধ্যবর্তী অঞ্চল হলো এই দিল্লি। তাহলে একবারই বলতে পারবে এরা যে যমুনার তীরে, একবারই বলতে পারবে না যে পাহাড়ের উপরে। তাহলে জায়গাটা অতি মনোরম। ওই জন্য বিদেশিরা এই দিল্লির দিকে বারে বারে নজর রেখেছে। পারস্যের সম্রাট নাদির শাহ এসেছে, তাই তো? তাহলে এরা বারে বারে কেউ দিল্লি দখল করতে, কেউ লুট করতে এসেছে। নাদির শাহ এসেছে লুট করতে। এই যে দিল্লির আকৃতি প্রকৃতি বা গঠন, এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে জানবার দরকার। নামকরণটা ভালোভাবে জানতে হবে। অবস্থানটা আমি বলেছি, এই আরাবল্লী পর্বতে যে পাহাড়ি ঢাল, যেখানে যমুনা বিধৌত সমভূমিতে এসে মিশেছে, সেখানে নিরাপত্তা সুরক্ষিত ছিল। আর কি, সমতল ভূমি কৃষির উপযুক্ত ছিল। একটা হলো নিরাপত্তা সুরক্ষিত পাহাড়ি এলাকা, আর একটা হচ্ছে সমতল ভূমি, গঙ্গা বিধৌত সমভূমি, সেখানে কৃষি কাজের সুযোগ সুবিধা। এই দুটো দিক আমরা মনে রাখব। আবার অন্যদিকে এই দিল্লি নদীপথে, যমুনা নদী পথে যোগাযোগ ব্যবস্থা রাখতে পারে, আবার সড়ক পথে বা পাহাড়ি পথে, গিরিপথে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। আর তার জন্যে বহু যুগ থেকে রাজারা বা অন্যান্য বণিকবৃন্দ এই অঞ্চলটির প্রতি আকৃষ্ট হয়েছে এবং সদা এই অঞ্চলের উপরে নজর রেখেছে। এবার দেখো, আমরা মধ্যযুগে দিল্লির উৎপত্তি বা বিকাশকে দুটি ধারায় ভাগ করে আলোচনা করতে পারি। প্রথমত, একটি হলো খ্রিস্টীয় ত্রয়োদশ-চতুর্দশ শতকের দিল্লি, খ্রিস্টীয় ত্রয়োদশ-চতুর্দশ শতকের দিল্লি। অপরটি সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানাবাদ। তাহলে একটা ত্রয়োদশ-চতুর্দশ শতকের দিল্লি, আরেকটি শাহজাহানের তৈরি, মানে সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানাবাদ। এই সময়টা, এই দুটো সময় নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে আমরা এই দুই পর্যায়ে দিল্লি শহর কেমন ভাবে বদলে গেছে তার কথা জানব। এই দুটি পর্যায়ে, মানে ত্রয়োদশ থেকে চতুর্দশ আর সপ্তদশ শতকে শাহজাহানের সময় কিভাবে দিল্লির বদল হয়েছে
বিভিন্ন নামকরণ হয়েছে সে কথা আমরা আলোচনা এখানে করব। প্রথমত দেখব কুতুবউদ্দিন আইবক, তার আমলে দিল্লিকে সাজানো হয়েছিল। রাজপুত শাসকদের শহর কিলারাই পিথরাকে কেন্দ্র করে। এটা ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। তাহলে কুতুবউদ্দিন আইবকের নামকরণ করে তার নামে ওই দিল্লির নামকরণ করা হয় যে কুতুব দিল্লি বা প্রথম দিল্লি। তার প্রথম দিল্লি কখন নামকরণ করা হয়? দিল্লির সম্রাট কুতুবউদ্দিন আইবকের সময় প্রথম দিল্লি বা কুতুব দিল্লি নামে পরিচিত হয় দিল্লি। তার দিল্লির কথা কিন্তু আমরা পড়ছি, ভুলে যাবেন না। পরবর্তীকালে কি হয়? কুতুবউদ্দিনের পরেই গিয়াসউদ্দিন বলবন দিল্লি দখল করলেন, দিল্লি সিংহাসনে আরোহণ করলেন। তার আবার কি হয়? গিয়াসপুর নামে একটি শহরতলি তৈরি হয়েছিল যমুনার পাড়ে। গিয়াসপুর, ওই যে এক একজন, আগেই বলেছি এক একজন শাসকের নামে হবে, এক একজন সম্রাটের নামে হবে, এক একজন রাজার নামে হবে, এক একজন বণিক বড় বড় ব্যবসায়ীর নামে হবে। আর এক একটি অঞ্চলের পরিচয়, এক একটি নগরের পরিচয় ওইভাবে আমাদের ইতিহাসের পৃষ্ঠায় স্থান করে আছে। ঠিক আছে? তাহলে প্রথম দেখলাম কুতুবউদ্দিন আইবকের নামে কুতুব দিল্লি বা প্রথম দিল্লি। তারপর দেখলাম গিয়াসউদ্দিন বলবনের নামে গিয়াস দিল্লি বা গিয়াসপুর, এই নামে আমরা দেখলাম। এটাও কিন্তু সেই যমুনার পাড়ে। এরপরে কি হলো? বলবনের পৌত্র, পুত্র নয় কিন্তু পৌত্র। পৌত্র হলো পুত্রের পুত্র। আবার দৌহিত্র আছে, দৌহিত্র হলো কন্যার পুত্র। গুলিয়ে ফেলবে না। তাহলে পুত্রের পুত্র পৌত্র আর কন্যার পুত্র দৌহিত্র। তাহলে এখানে গিয়াসউদ্দিন বলবনের পৌত্র কায়কোবাদ, নাম কি? কায়কোবাদ। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষে যমুনার পাড়ে কিলোঘড়ি। দেখো এক একজনের নামে ঠিক আদি অক্ষর একটু করে সংযোজন থাকছে, এগুলো কিন্তু মনে রাখার উপায়। কুতুবউদ্দিনের কুতুব দিল্লি, গিয়াসউদ্দিনের গিয়াসপুর যমুনার পাড়ে, আর গিয়াসউদ্দিন বলবনের পৌত্র কায়কোবাদ কি হচ্ছে? কি নাম করা হচ্ছে এখানে? কিলোঘড়ি প্রাসাদ। এইভাবে কিন্তু আমরা চিহ্নিত করে এই সম্পর্কে মনে রাখার উপায় খুঁজে বার করতে পারি। এরপর দেখো জালালউদ্দিন খলজি। এরপর খলজি বংশ, দাস বংশ, তুগলক বংশ, বলবন, আর এদিকে খলজি বংশ। তাহলে জালালউদ্দিন খলজির আমলে একে ঘিরে নতুন শহর, জালালউদ্দিন খলজির সময়ে নতুন শহর বা শহরই তৈরি হয়। এটা কিন্তু ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমটা আগে মনে থাকে। তা জালালউদ্দিন খলজির আমলে এই দিল্লিকে ঘিরে, এই নগরকে ঘিরে বা শহরকে ঘিরে তৈরি হয় শহরই বা নতুন শহর। এই শহরে আমির ও সর্দার শ্রেণীর লোকেরা এসে ভিড় করে। তাদের সঙ্গে ছিল গায়ক ও বাদ্যযন্ত্র
বিষয়ে ওস্তাদ কার সময় আসে? এই শহরই নামে আলাউদ্দিন খলজির সময়। আলাউদ্দিন খলজি সঙ্গীতের উপরে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন, একথা আমরা তা থেকে প্রমাণ পাই। এরপরে দেখো, সুলতান আলাউদ্দিন খলজির সময় মোগল আক্রমণের হাত থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য সিরিতে শক্তপোক্ত কেল্লা শহর বানানো হয়েছিল। তাহলে আলাউদ্দিন খলজির সময় হয়, আগে বললাম জালালউদ্দিন খলজি, এবার আলাউদ্দিন খলজির সময় সিরিতে একটা শক্তপোক্ত নগর বানানো, দুর্গ বানানো, সবাইকে রক্ষা করার জন্য, সম্রাট এবং দেশের জনগণকে রক্ষা করবার জন্য। এই কাদের আক্রমণ হাত থেকে রক্ষা করবার জন্য? মঙ্গল আক্রমণ। মঙ্গলরা ছিল তখন খুব দুর্ধর্ষ এবং বাইরের দেশের লোক, তারা বিভিন্ন দেশে ঘুরে এইভাবে অর্থনৈতিক দিক তো বটেই, আরো সেখানকার প্রশাসনিক সমস্ত দিক তারা কিন্তু হস্তগত করবার জন্য আন্দোলন চালিয়েছে। এই মঙ্গল, হুন, এরা কিন্তু তাদের মধ্যে অন্যতম, শেখ, পাঠান, এসব। তাহলে এই মঙ্গল আক্রমণের ভয়ে কিন্তু আলাউদ্দিন খলজি তিনি একটি শক্তপোক্ত শহর বানিয়েছিলেন। কোথায়? সিরিতে, ওই দিল্লির নিকটবর্তী এলাকায়। কিন্তু ভুলে যাবেন, দিল্লিকে কেন্দ্র করে চলছে সব। তারপরে গিয়াসউদ্দিন তুগলক অনুচরদের নিয়ে বসবাসের জন্য পুরনো শহর থেকে দূরে বানিয়েছিলেন তুগলকাবাদ। গিয়াসউদ্দিন তুগলক পুরনো শহরকে বানালেন তুগলকাবাদ। তবে সেটি কখনোই পুরোপুরি একটি রাজধানী বা বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠেনি। তুগলকাবাদ কে বানিয়েছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের আমলে কুতুব দিল্লি, এরপরে এলেন মোহাম্মদ বিন তুগলক। তার সময় কুতুব দিল্লি, সিরি ও তার নিজের তৈরি জাহানপনাহকে একটি প্রাচীর দিয়ে ঘিরে বৃহৎ শহর হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। বৃহত্তর শহর। কাকে 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 ঘিরে? কুতুব দিল্লি, সিরি এবং নিজের তৈরি শহর জাহানপনাহকে। কার আমলে এটা হয়? মোহাম্মদ বিন তুগলকের সময়। তাহলে এই পরপর এই নামগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। আর দিল্লি শহরকে কিভাবে বানানো হয়েছিল, কে কিভাবে একটা শক্তপোক্ত নগর বা শহর বানিয়েছিলেন, সে সম্পর্কে একটু ধারণা পেতে হবে। নামকরণগুলোর সাথে সাথে মনে রাখতে হবে। কিন্তু সে কাজ অসমাপ্ত রয়ে যায়। কার? মোহাম্মদ বিন তুগলকের এই কাজ। এত কিছুর মধ্যে কিন্তু সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি বা পুরনো দিল্লি কখনোই গুরুত্ব হারায়নি। তাহলে এই প্রথম দিল্লি বা কুতুব দিল্লি বা পুরনো দিল্লি কিন্তু একইভাবে রয়ে যায়, তার কিন্তু গুরুত্ব খুব বেশি হারায় না। তাহলে কুতুবউদ্দিন আইবকের সময় তৈরি দিল্লি কিন্তু সেই একই রকম রূপে বিরাজ করছিল। আবার দেখো, দিল্লিতে সুলতানি শাসন যখন একটু একটু করে বেড়ে উঠছে, সে সময় মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ জাতি মঙ্গলরা, এরা কি করলো? এরা ইতিপূর্বে বাগদাদ শহরে অনেক ক্ষতি করে এসেছে। বাগদাদ, যেখানে হযরত মুহাম্মদের জন্মস্থান, এই বাগদাদ ছিল মুসলমান সভ্যতার এক বড় কেন্দ্র। বাগদাদের দুরবস্থার ফলে দিল্লির গুরুত্ব বেড়ে যায়। তাহলে এখানে
মুসলিমরা অবশ্যই এসে গেছে দিল্লিতে। তাহলে বাগদাদের গুরুত্ব যখন কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে মঙ্গল আক্রমণের দ্বারা, তখন কিন্তু এখানে দিল্লির গুরুত্বটা অনেকটা বেড়ে যায়। সেই জন্যে এই দিল্লির নামকরণ এক প্রকার হয়েছিল হজরত-ই দিল্লি। বোঝা গেল কি কারণে হজরত-ই দিল্লি হয়েছিল? মনে থাকবে, এই প্রশ্নটা করবে। বাগদাদ শহরের গুরুত্ব হারানোর জন্য, মঙ্গল আক্রমণের দ্বারা বাগদাদ শহরের গুরুত্ব হারাচ্ছিল, এবার ধর্ম রক্ষার জন্য তারা দিল্লিকে বেছে নিয়েছিল। সেই জন্য দিল্লি মোহাম্মদের উল্লেখযোগ্য পীঠস্থান হয়ে দাঁড়ায়। তার এক প্রকার নামকরণ করা হয়েছিল হজরত-ই দিল্লি। সুফি সাধকদের মধ্যে এই সময় সব থেকে বিখ্যাত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। সুফি সাধকদের কথা আমরা পরে সপ্তম অধ্যায়ে জানব। এই সুফি সাধকরা কিন্তু এখানে দিল্লিকে কেন্দ্র করে একটি খুব সুন্দর তাদের ধর্মীয় পীঠস্থান বানানোর চেষ্টা করেছে। আরেকটু যাবো, আরেকটু পড়বো, আর 2-3 মিনিট নেব। খ্রিস্টের ৪র্থ শতকের দ্বিতীয়ার্ধে দিল্লি শহরের চেহারা বদলে যায়, আরেকটু পরিবর্তিত হয়। আগেকার মতো আরাবল্লীর পাথুরে এলাকায় শহর তৈরি না করে ফিরোজ শাহ বা ফিরোজ তুগলক তিনি কি করলেন? পাথুরে এলাকাকে বাদ দিয়ে আরেকটু নিচের দিকে, মানে বিধৌত সমভূমিতে, যমুনা সমভূমিতে তটে এসে তারা একটি শহর গড়ে তুললেন। সেই ফিরোজ শাহের নাম হয়ে গঠিত হল ফিরোজ শাহ ফিরোজাবাদ বা ফিরোজ শাহ কোটলা। এই কোটলা মানে দুর্গ, যেখানে একটা স্টেডিয়াম আছে, প্রচুর পরিমাণে খেলা হচ্ছে সেখানে, ক্রিকেট খেলা। তার এই শহরটি ছিল নদীর পাড় বরাবর। নদীর পাড় বরাবর হওয়ায় জলপথে যোগাযোগ, কৃষি ব্যবস্থার উন্নতি, এই সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে এই ফিরোজ শাহ কোটলা হয় দিল্লির একমাত্র প্রাণ কেন্দ্র। এরপরে সুলতানদের পুরনো দিল্লি আস্তে আস্তে ক্ষয় পেতে থাকলাম। পুরনো দিল্লি, প্রথম দিল্লি আস্তে আস্তে ক্ষয় পেতে লাগলো। তাহলে কার অবস্থান পরিষ্কার পরিচ্ছন্ন হলো? এই ফিরোজাবাদের পতনের ফলে এখানে গুরুত্ব অনেকটা বেড়ে গেছে। এই ফিরোজ শাহ তুগলক দিল্লি শহরটি যেভাবে পরিমার্জিত করে এবং তার খানিকটা অনুকরণ করেও সে প্রথম দিল্লিকে অনুকরণ করেও তৈরি করেছিলেন বা গড়েছিলেন, সে সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা পেয়ে থাকি। আর এই নদীর ধারে, নদীর তীরবর্তী এলাকায় হওয়ায় এর গুরুত্ব অনেকখানি বেড়ে যায়। সেই থেকে এখনো পর্যন্ত এই ফিরোজাবাদ এখনো পর্যন্ত সব থেকে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। তাহলে এই পর্যন্ত রইল আজকে। পরের দিনে আর একটু দেখবো। তোমরা আশা করি ভিডিওটা একটু দেখো, দেখে বাকি অংশগুলো একটু পড়ে নাও, অগ্রিম পড়ো, দেখো, সুবিধা হবে।